রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় ঈদের তৃতীয় দিনে কেনা বেচার ব্যস্ততা নেই পোস্তায়। সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। আমাদের পোস্তাতে 1-1.5 লক্ষ চামড়া কম অর্জিত হয়েছে। টোটাল অল ওভার বাংলাদেশে 5-6 লক্ষের নিচে না। এটা শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণ। 27 ঘন্টার মধ্যেই কাজ শেষ করার দাবি মেয়র আনিসুল হকের। কম্পারেটিভলি অনেক অনেক ক্লিন ঢাকা শহর 27 ঘন্টার মধ্যে আমরা করতে পেরেছি 48 ঘন্টা সময় চেয়েও। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সাজিদ রাজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এখনো পুরোপুরি শুরু হয়নি ঢাকা ফেরা। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। বাস, ট্রেন, লঞ্চে ভিড় অনেকটাই কম। অফিস পাড়ায় চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। টেকসই সমতা ভিত্তিক উন্নয়নে ধনী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান শেখ হাসিনার। টেলিযোগাযোগ খাতে পেলেন ITU অ্যাওয়ার্ড। রাজধানীতে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ। ঢাকা মেডিকেলে ভর্তি। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল এখন ঢাকায়। বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়ার দাবি ভিত্তিহীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল গভীর রাত পর্যন্ত দেশের সবচেয়ে বড় পাইকারি চামড়ার বাজার পোস্তায় ব্যস্ততা থাকলেও সকাল থেকে সেই ব্যস্ততা অনেকটাই কম। স্থানীয়ভাবে যে পশুগুলো কোরবানি হচ্ছে সে চামড়া কেনার জন্য এখন পোস্তা এলাকায় রয়েছেন ফড়িয়া ব্যবসায়ীরা। এদিকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে চামড়া সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলে দাবি করেছেন আড়তদাররা। সময়মতো লবণজাত না করায় পচে গেছে অনেক চামড়া। এতে লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এরই মধ্যে চামড়া সংরক্ষণের জন্য লবণজাত করার কাজ শেষ হয়েছে পোস্তায়। আজ আর ঢাকার বাইরে থেকে চামড়ার কোনো ট্রাক আসবে না বলেই মনে করছেন ব্যবসায়ীরা। কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামের বিবির হাটে আছেন সহকর্মী কমল দেব। শুরুতেই যাচ্ছি কামরুলের কাছে। কামরুল, সজল, আমি এখন দাঁড়িয়ে আছি সেই সকাল থেকেই কিন্তু পোস্তা রাজধানীর যে বড় চামড়ার আড়তের মার্কেট সেই পোস্তাতে কিন্তু দাঁড়িয়ে আছি। তো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিনে খুব কম পরিমাণ অর্থাৎ এখন পর্যন্ত হাতে গোনা অর্থাৎ 200টার মতো গরুর চামড়া এবং 3 থেকে 500টার মতো খাসির চামড়া এ পর্যন্ত এখানে বেচা কেনা হয়েছে। তো এই বেচা কেনাটা কিন্তু এখন কম পরিমাণ হয়েছে। কারণটা হচ্ছে এটা ঈদের তৃতীয় দিন এসে এখানের যে স্থানীয় লোকজন যারা এই কোরবানির চামড়া সংগ্রহ অর্থাৎ এই ব্যবসার সাথে যারা জড়িত ছিলেন তারা কোরবানি দিতে পারেনি। মূলত তারাই কিন্তু কোরবানি এই আশেপাশে মহল্লাতে দিচ্ছেন এবং সেই চামড়াগুলোই কিন্তু এখানে আসছে। তো আরেকটা ব্যাপার বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে গত 2 দিনের যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়েছে সেই চামড়া সংগ্রহের কিন্তু যে সংরক্ষণটা কিন্তু কারখানা এই আড়ত মালিকরা যেটা বলেছেন সেগুলো কিন্তু তারা ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পেরেছেন। যদিও গতকালকে একটু চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিন্তু লবণের দামটা বেড়ে গিয়েছিল, কিন্তু লবণের যে ঘাটতির কারণে কিন্তু সংকটের কারণে কিন্তু কোনো চামড়া নষ্ট হওয়ার কিন্তু ওরকম অভিযোগ বা ওরকম কথা কিন্তু তারা জানাননি। তবে যেটা বলেছেন এই যে নষ্ট হওয়ার পেছনে একটি কারণ, সেটা হচ্ছে যে সময় মতো চামড়াগুলো তাদের হাতে না আসা, অর্থাৎ যে দূর থেকে তাদের হাতে না আসা পর্যন্ত। তো এখন পর্যন্ত যে চামড়া কিন্তু যেগুলো তারা সংগ্রহ করেছেন সেগুলো কিন্তু সঠিক মতো সংরক্ষণ করতে পেরেছেন। আর এইবার কিন্তু সারা দেশে যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার চেয়ে 5-7 লাখ পিস চামড়া কম সংগ্রহ হয়েছে এরকমটা কিন্তু জানিয়েছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ডাইজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো এখানে আরেকটা
বিষয় আমরা যে সকালে দেখেছি যে সকাল থেকে আজকে যে চামড়াগুলো সংগ্রহ করা হচ্ছে সেগুলো কিন্তু ধীর স্থিরভাবে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু সেগুলো সংরক্ষণ করা হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সেগুলো রাখা হচ্ছে। কিন্তু এইখানে আরেকটা বিষয় আড়ত মালিকরা যেটা বলেছেন যে চামড়ার বিশ্ববাজার অর্থনৈতিক বিশ্ববাজারটা খারাপ থাকার কারণে, একটু মন্দার দিকে থাকার কারণে কিন্তু তারা যে এই চামড়াগুলো যতক্ষণ পর্যন্ত ট্যানারি মালিকের কাছে বিক্রি করতে না পারবেন ততক্ষণ কিন্তু তারাও একটু শঙ্কার মধ্যে থাকবেন। মৌসুমী ব্যবসায়ীরা যেমনটা দাম না পাওয়ার অভিযোগ বা দাম না পেয়ে যে হতাশ হয়েছেন বা দাম পাননি, সেটাও কিন্তু এই আড়ত মালিকরাও কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত ট্যানারি মালিকের কাছে তারা বিক্রি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিক্রি নিয়ে এবং তাদের যে বিনিয়োগ নিয়ে কিন্তু তারা একটু শঙ্কার মধ্যে আছেন। তো তারা আশা করছেন ট্যানারি মালিকরা যে জায়গা থেকে আছেন, তো এই জায়গা থেকে তো এখন পর্যন্ত যে পোস্তা এলাকায় কিন্তু এটাই ছিল চামড়া সংগ্রহের সর্বশেষ চিত্র। তো আমরা এখন চট্টগ্রামে বিবির হাটে যাব, সেখানকার চামড়ার সংগ্রহের সর্বশেষ খবর জানতে কমলদের কাছে। ধন্যবাদ কামরুল। চট্টগ্রামে একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে, অর্থাৎ প্রথম দিন যদি কোরবানির চামড়া সংগৃহীত হয়েছিল 3 লাখ, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত আরো বাড়তি 50,000 চামড়া সংগৃহীত হয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন গতকাল সন্ধ্যার পর থেকে মূলত ট্রাক এবং পিকআপ যোগে চট্টগ্রাম বিভিন্ন স্থান থেকে চামড়া আসা শুরু হয় এবং সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এক্ষেত্রে তারা যেটা বলছি আমি যেটা তারা দাবি করেছিল, গত বছর যেহেতু 4,80,000 চামড়া সংগৃহীত হয়েছিল সেই অনুযায়ী এবার তারা প্রায় 5,50,000 চামড়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু নানা জটিলতা সমস্যার কারণে কিন্তু প্রথম দিন চামড়া সংগৃহীত হয়েছিল মাত্র 3 লাখ। এক্ষেত্রে যারা আবার গতকাল রাত থেকে আবার চামড়া আসা শুরু হওয়ায় এই চামড়ার ব্যবসায়ীরা অনেকটা অবাক হয়েছেন। তবে তারা যেটা বলছেন যে মূলত বিভিন্ন গ্রাম এলাকার মধ্যে যারা মধ্যস্বত্ব ভোগী ছিল বা যারা মিডলম্যান ছিল তারা মূলত এইসব চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে রেখেছিল। এখন তারা যখন দেখতে পাচ্ছে চামড়ার দাম বাড়ছে সে কারণে তারা আবার চামড়াগুলো এনে এখন ব্যবসায়ীরা হস্তান্তর করছে। এক্ষেত্রে এই নিয়ে মোট গত দুদিনে প্রায় 3.5 লাখ চামড়া সংগৃহীত হয়েছে চট্টগ্রামে। আর এইসব চামড়া এখন লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। চট্টগ্রামে যে মুরাদপুর, আতুরা ডিপো, বিবির হাট, অক্সিজেন সহ আশপাশে যে এলাকার মধ্যে প্রায় 200 আড়ত রয়েছে ছোট বড়, সেই আড়তগুলোতে কিন্তু এখন লবণ দিয়ে সেসব চামড়া সংরক্ষণ করা হচ্ছে। আর এই লবণ এই চামড়াগুলো কিন্তু আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আবার ঢাকার ট্যানারি মালিকদের কাছে পাঠানো হবে। আমরা গতকাল দেখেছি, গতকাল ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন তাদের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার পিছনে, অর্থাৎ যে প্রায় 2.5 লাখ পিস কম হয়েছিল অর্জন, সেখানে দাবি করেছিল কিছু চামড়া প্রতিবেশী দেশগুলোতে পাচার হয়ে গেছে বলে অভিযোগ করেছিল। কিন্তু আবার কাল যেহেতু 50,000 চামড়া বাড়তি এসেছে সেই কারণে তারা কিছুটা আবার আশান্বিত হয়েছে। তারা বলছেন হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আরো কিছু চামড়া চট্টগ্রাম শহরে ঢুকবে বলে তারা আশা করছেন। তারা বলছেন মূলত গ্রামগঞ্জগুলোতেই এসব চামড়া আটকে রাখা হয়েছে এবং এখন পরিস্থিতি বুঝতে পেরে ব্যবসায়ীরা মূলত এসব চামড়া আবার তারা নিয়ে আসছেন, আড়তদারদের কাছে নিয়ে আসছেন এবং আড়তদারও সেসব চামড়া গ্রহণ করছেন। মূলত প্রথম দিন যে চামড়া ছিল 1,000 বা 1200 টাকা, সেই চামড়া এখন তারা কিনছেন 2 থেকে 2,500 টাকা দাম দিয়ে। অর্থাৎ প্রতি বর্গফিট যে 40 থেকে 45 টাকা নির্ধারণ করা হয়েছিল তা এখানে টিকে নেই, এখন তা প্রায় 100 টাকার চেয়ে বেশি প্রতি বর্গফুট পড়ছে। এখন পর্যন্ত বলা যায় চট্টগ্রামে আজ 50,000 চামড়া সংগৃহীত হয়, 3.5 লাখ চামড়া সংগৃহীত হলো। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামে চামড়া বাজারের সর্বশেষ। রাজধানীর পোস্তা এবং চট্টগ্রামের বিবির হাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং সহকর্মী কমল দেব। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়ার সময় শেষ হওয়ার পরও কোরবানির তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে পশুর বর্জ্য অপসারণের কাজ। সকালে রাজধানীর পুরান ঢাকার কিছু এলাকা ঘুরে দেখা যায় বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণ করেননি সিটি কর্পোরেশনের কর্মীরা। রাস্তার উপর পড়েছিল পশুর বর্জ্য, এতে সেখানে বাসা বেঁধেছে মশা মাছি। দুর্গন্ধে এলাকাবাসী রাস্তা দিয়ে হাঁটতে পারছেন না বলেও অভিযোগ করেন অনেকে। দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপক রকিবউদ্দিন জানান 90 ভাগ বর্জ্য অপসারণ হয়েছে, বাকি 10 ভাগের দুপুর নাগাদ কাজ শেষ হয়ে যাবে। 90 ভাগ কাজ শেষ পর্যন্ত চলে আসছে। এখন শুধু আমাদের 2টা কোরবানি হাটে কাজ চলছে। আর মূলত আমি যে পিছিয়ে গেছি সেটা হলো বৃষ্টি বাদলের কারণে, যেহেতু হাটগুলো ছিল এখনো আছে কর্দমাক্ত, যার জন্য আমরা ইকুইপমেন্ট দিয়ে এটা সমাধান করতে পারছি না। তবে কিছু রোদ উঠছে এখন, আশা করি কয়েক ঘন্টার মধ্যে আরও এটা ইমপ্রুভ করবে। আর আনুষ্ঠানিকভাবে আমাদের মেয়র মধ্যে আজকে 3টার সময় ঘোষণা দিবেন যে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার কাজে অগ্রগতি। আর আমরা আশা করছি সেই সময়ের মধ্যে মোটামুটি শেষ পর্যন্ত নিয়ে আসবো। এদিকে 48 নয় বরং 27 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি জানান 289টি কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ না হলেও অনেকাংশে সফল হয়েছে।
সকালে ঢাকা উত্তর কর্পোরেশনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র আনিসুল হক। এ সময় তিনি বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। আমরা 27 ঘন্টায়, আমাদের ক্যাপ্টেন বিপন বললেন যে 27 ঘন্টায় আমরা করেছি, কোথাও বাস নেই, আপনারা গেলে পাবেন না। কম্পারেটিভলি অনেক অনেক ক্লিন ঢাকা শহর। এটি সম্ভব হয়েছে আমাদের সমস্ত ঢাকা শহরের নগরবাসী প্রত্যেকেই সচেতন ছিলেন। 279টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে ছাউনি ছিল, 2টা বা 3টে জায়গা ছাড়া কসাইও ছিল, বসার জায়গাও ছিল। আমাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে, এর যে অনেক বেশি সাড়া পড়েছে সেটা আমরা বলবো না। দর্শক, কোরবানির তৃতীয় দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার কি অবস্থা তা জানাতে এই মুহূর্তে চলে যাচ্ছি রাজধানীর ধুলাইখালে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ। রাজু, আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে কিন্তু রাজধানীর বর্জ্য অপসারণের খবরাখবর কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনার মাধ্যমে সারা দেশবাসীকে কিন্তু এই রাজধানীর বর্জ্য অপসারণের খবর জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পুরান ঢাকার ধুলাইখাল এলাকায়, যেখানে আমরা সকালেও কিন্তু এখানে ছিলাম। তবে এর ঠিক একটু পিছনেই সাদেক হোসেন খোকা যে মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু একটি পশুর অস্থায়ী হাট ছিল। সেই হাটের খবর কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এবং যেখানের অবস্থা এতটাই নাজুক ছিল যে আজকে তৃতীয় দিনের মাথায় এসেও কিন্তু এই হাটে বর্জ্য অপসারণের তেমন কোনো উদ্যোগ বা তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে সেই সকালের পর যখন আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিয়েছিলাম, এরপরে আবার যখন আমরা কিছুক্ষণ আগে ওই হাটটিতে গেলাম, তখন দেখলাম যে হাটের যত বর্জ্য আছে সবগুলোই কিন্তু ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। এখন আসলে এই ধুলাইখাল এলাকায় যে এলাকাটিতে রয়েছে, এই এলাকাটিতে এখন পর্যন্ত কিন্তু রাস্তার আশেপাশে কোরবানির পশুর উচ্ছিষ্ট এবং কোরবানির পশুর যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য কিন্তু এখনো লেগে আছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে বর্জ্য অপসারণের কার্যক্রম চালাতে আমরা দেখেছি, এবং এরা আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু সামনের দিকে গিয়েছেন। তো রাজু, আপনি জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2 সিটি কর্পোরেশনে কিন্তু 48 ঘন্টার মধ্যে এই রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল, এবং সেই ঘোষণা অনুযায়ী তারা কাজ করছে। তবে ইতোমধ্যে কিন্তু উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের যে আনুষ্ঠানিক সমাপ্তি কিন্তু ঘোষণা করেছেন উত্তরের মেয়র আনিসুল হক। দক্ষিণে এখন পর্যন্ত কিন্তু এই আনুষ্ঠানিক সমাপ্তি এখনো ঘোষণা করা হয়নি, এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম দক্ষিণ সিটির প্রধান বর্জ্য কর্মকর্তা ক্যাপ্টেন রকিবউদ্দিন আহমেদের সাথে। তিনি যে বিষয়টা আমাদের জানিয়েছিলেন যে 4টা-5টা নাগাদ তারা আশা করছেন যে তাদের এই বর্জ্য অপসারণের কার্যক্রম সমাপ্ত করতে পারবেন। এছাড়া বিকেল 3টায় দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন তিনি কিন্তু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। তবে সেখানে তিনি কি সমাপ্তি ঘোষণা করবেন না কাজের অগ্রগতি জানাবেন, সে বিষয়টা কিন্তু এখন আমরা জানতে পারিনি। তো সবকিছু মিলিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে রাজু। আশা করা হচ্ছে 3টা-4টার দিকে শেষ হবে। সে পর্যন্ত আমরা হয়তো আছি আপনাদের সাথে, সবশেষ খবর আমরা কিন্তু জানিয়ে দিব। তা আপাতত ধুলাইখাল থেকে এই ছিল আমার হাতে সবশেষ। রাজু। দর্শক, আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব তিনি রাজধানীর ধুলাইখাল থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর আমাদের জানাচ্ছিলেন। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন। তবে দক্ষিণে আশা করা হচ্ছে বিকেল নাগাদ হয়তো এরকম ঘোষণা আসতে পারে। ঈদুল আজহার পরে প্রথম সরকারি কর্মদিবস আজ। তারপরেও গ্রামে ফেরত মানুষের ঢাকা ফেরা পুরোপুরি শুরু হয়নি। ঈদের 3 দিনের ছুটিতে যারা বেশি ছুটি নিতে পারেননি মূলত তারাই ঢাকায় ফিরেছেন আজ। আর ঈদে যাদের ছুটি মেলেনি এমন নগরবাসীরা এখনো ছাড়ছেন রাজধানী। দীর্ঘ যাত্রার ক্লান্তির ছাপ চোখে মুখে, আবারও জীবিকার প্রয়োজনে আসতে হয়েছে কর্মব্যস্ত নগরী ঢাকায়। পিছনে ফেলে আসা প্রিয়জনের সাথে কাটানো আনন্দক্ষণের রেশ শেষ হয়নি এখনো। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। নিজের দোকান থেকে যেন তাড়াতাড়ি চলে আসলাম। ঈদের 3 দিন ছুটি পাইছি, তারপরে ঢাকাতে চলে যাওয়ার পরে একদিন ঈদের নামাজ পড়ার পরে একদিন সময় পালাম, তারপরে ঢাকাতে চলে আসছি। আমার আজকে অফিস খোলা, যেহেতু পাবলিক সার্ভেন্ট আসতেই হবে, চলে আসছি আর কি। দেশের নানা অঞ্চল থেকে সড়ক পথে আসা মানুষের সংখ্যা ছিল কম। অধিকাংশ বাসকেই অর্ধেক যাত্রী নিয়ে আসতে হয়েছে, বরং বাস কাউন্টারগুলোতে এখনো ছিল গ্রামে যাওয়া মানুষের ভিড়। ঢাকা আমরা চলে আসছি, কালকে আমাদের অফিস খোলা, এই জন্য আসার উদ্দেশ্য। আর রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, যাত্রী মাত্র 30 জন নিয়ে আসছে। টুকটাক এখন হালকা পাতলা আইতেছে আর কি।
এখনো যাইতেই আছে। না তেমন আসেনি, আমাদের এক এক গাড়ি 8 জন 10 জন 15 জন করে আসছে। আর পথে ফেরা যাত্রী ছিল কম। ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজধানীতে এসে পৌঁছেছে। যেটুকু সময় পাইছি এই সময়টুকু আমার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি আনন্দটুকু। অনেক খারাপ লাগছে অ্যাকচুয়ালি আমাদের তাদেরকে ছেড়ে আসতে, কিন্তু আলটিমেটলি কিছু করার নাই, আমাদের ছুটি শেষ হয়ে গেছে। সারা বছর আর যাওয়া হয় না, এই 2টা ছুটিতেই হচ্ছে আমরা আমাদের পরিবারের লোকজনের জন্য হচ্ছে আমরা ঢাকা ছেড়ে হচ্ছে নারী টানে যেখানে যাওয়ার সেখানে যাই। তাই এখনো যানজটের নগরী অনেকটাই ফাঁকা। আরো কয়েকদিন লাগবে নগরীর পুরনো রূপে ফিরে আসতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে দেশের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সচিবালয়। তবে প্রথম কার্যদিবসে বেশ ফাঁকাই দেখা গেছে সচিবালয়। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেক মন্ত্রী সচিব যুক্তরাষ্ট্রে রয়েছেন। এতে সচিবালয়ে মন্ত্রী সচিবদের উপস্থিতি তুলনামূলক কম। যারা অফিস করেছেন একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেই তাদের সময় কেটেছে। সচিবালয়ে বিভিন্ন কাজে আসা দর্শনার্থীদের সংখ্যাও ছিল অন্যান্য দিনের চেয়ে কম। অস্ট্রেলিয়ান হাইকমিশনে শন ক্যারলের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিনি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনফরমেশনটা ওদের কাছে এসেছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের যখন এই ইনফরমেশনটা পাবলিক করে দিয়েছে তখন ওনারা তো একটা হয়, সো ওনাদেরকে তো এটা জানতে হবে ঘটনাটা কি এবং এটার পরবর্তীতে কি করা যায়। সো বেসিক্যালি এটাই হলো সমস্যাটা ওদেরকে। ওরাও যে স্পেসিফিক কিছু জানে কারা পাঠিয়েছে, কখন হবে, কোথায় হবে, তার তো না। তাহলে তো শুধু বাংলাদেশ না, তো বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সাবকন্টিনেন্টে যে কোনো জায়গায়। এবং ওরা কিন্তু বাংলাদেশের কথা বলছে না, বলছে অস্ট্রেলিয়ান ইন্টারেস্ট, বারবার এই জিনিসটাই জোর দিচ্ছে। সো ন্যাচারালি আমাদের সিকিউরিটি একটা প্ল্যান আছে, এটাতে যদি ওনারা দেখেন, দেখে যদি ওনারা মনে করেন দরকার তাহলে সাপোজ করবে না, আমরাও দেখবো। আমার জানার মতো এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো পিছানোর কোনো আমি কারণ এখনো দেখি না, যেহেতু আমি কোনো জানি না। বাট ডেফিনেটলি ওনাদের সাথে কথা না বলে তো বলা মুশকিল। এখন আসলে ওনারা ওই ইন্টেলিজেন্স এজেন্সিদের সাথে কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন, বলার পরে ওনারা কি বুঝলেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। জানি না, এখন না ওদের সাথে মিটিং এর পরে আমার সাথে বসবে, তখন আমি হয়তো জানতে পারবো যদি আমাকে বলে। আজকেও বসবে। আমার সাথে আসলে কথা বলার কিছু নেই, আমি তো আমার কথা বলেছি। এখন আমার কথা তো শুনে বিশ্বাস করার কথা না, কারণ আমি সিকিউরিটির লোক না, ইন্টেলিজেন্সের লোক। তো আমি তাদেরকে অফার করেছি, ইউ ক্যান টক, যার সাথে খুশি বলো। তো বলেছে সেই জন্য ওদের সাথে কথা বলছি, কথা বলে দেখি। আমাদের সুজন থাকবেন, আহ্বান উনি থাকবেন, আমিও থাকতে পারি। আমি এখনো মনে করি না, বাট এটা সবকিছু নির্ভর করছে ওনারা কি ইনফরমেশন আছে, এখনো তো আমাকে বলেনি। অস্ট্রেলিয়ান হাইকমিশনে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলের সঙ্গে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বেতন কাঠামো নিয়ে আন্দোলন না করে এ সংক্রান্ত পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির ওপর আস্থা রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আশ্বাস দেন। শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতেছি, কথা বলতেছি, কীভাবে সমাধান বের করা যায় তার জন্য বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলতেছি। আমার পরিবারের সমস্যা, আমার পরিবারের শিক্ষক, তার ব্যাপারে আমরা তো অবশ্যই করবো। শিক্ষক আমাদের পরিবারের সব থেকে বড় শক্তি, নিয়ামক শক্তি, এবং শিক্ষকতা পেশা ইজ মোর দেন এ পেশা। এটা তাদেরকেও সে ব্যবস্থা থাকতে হবে, আমাদেরও সমর্থন সহযোগিতা দিতে হবে। তাই এটা কীভাবে সমাধান করা যায় তার তো পথ পাতলাই দিছে ওই ক্যাবিনেট, যে শিক্ষকের ব্যাপারটা একটা কমিটি করে দিয়েছে ওই দিনই, যেদিন ঘোষণা করছে প্রেসকে। তাই কমিটি কাজ করবে, কিন্তু এটা মানে হোমওয়ার্ক আছে না, সেটা আমি অব্যাহত রাখছি, প্রতিদিনই কথা বলি। আমি আশা করি যে এটা একটা সমাধান বের হবে এবং এটা কোনো সমস্যা হবে না। দুপুরের সময় আরো থাকছে।
পর্যটকদের পদভারে মুখর সৈকতের শহর কক্সবাজার। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলে ভাসছেন ভ্রমণ পিয়াসীরা। নিরাপত্তায় তৎপর লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ। টেকসই সমতাভিত্তিক উন্নয়নে ধনী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাস প্রতিনিধিরা। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ করতে টেলিযোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বেলা 10টায় জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে বসে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত সভা। সেখানে কো চেয়ার হিসেবে সভা পরিচালনা করেন বাংলাদেশ এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী। সভায় কো চেয়ারের বক্তব্যে টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সমাধানের বিভিন্ন যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টেকসই সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ধনী দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। Many of our countries need the resources to implement our collective commitments. We also need to address the issues related enabling environment and global level. পরে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাস প্রতিনিধিরা। আলোচনায় জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এছাড়াও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাউথ সাউথের সভা। এ সময় দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সাউথ সাউথ কোঅপারেশনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। The establishment of the BRIC banks and the Asian Infrastructure Investment Bank is a positive development in this respect. তবে দিনভর নানা কর্মকাণ্ডে ব্যস্ত প্রধানমন্ত্রীর সন্ধ্যাটা ছিল কিছুটা ভিন্ন। জাতিসংঘ সদর দপ্তরের ডেলিগেটস ডাইনিং হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন অ্যাওয়ার্ড। টেলিযোগাযোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তরুণদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এই উপহারটা তাদের জন্য দিচ্ছি, আমার দেশের যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি উৎসর্গ করে দিচ্ছি এই অ্যাওয়ার্ড। এছাড়াও চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাজধানীর মিরপুরে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 6 জন। গতকাল রাত 1টার দিকে মিরপুরের সেনপাড়ার একটি বাড়িতে দীর্ঘদিনের পুরনো গ্যাসের পাইপের ছিদ্র থেকে এই আগুন লাগে। এতে এক শিশুসহ পুড়ে যায় 6 জন। গুরুতর আহত অবস্থায় রাত 2টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 40 ভাগ পুড়ে যাওয়া 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহতের পরিবারের অভিযোগ, তারা 22 বছর ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। বারবার বলার পরও বাড়ির মালিক গ্যাসের পাইপ সংস্কার না করায় এই দুর্ঘটনা ঘটে। কোনায় কিন্তু ওই গ্যাসের লিক আছে, উপরেও লিক আছে। এর পরক্ষণে কিন্তু আমার ওই যে বাচ্চারা, তারপরে মেয়ে জাহিদ, এরা কিন্তু ঘুমাইয়া রয়েছে। আমি কি করছি, আমার শরীরেও আগুন লেগে গেছে, বয়ফের শরীরেও আগুন লেগে গেছে। পরক্ষণে তো চিল্লাইতেছি, এই জয়নাল, ইমরান, কে কোথায় আছেন আপনারা? আগুন আগুন। এর আগে আপনার একবার লিক হয়েছিল, তাদেরকে জানানো হয়েছে, তারা এই লিকের মেরামত করে নাই। তো এই লিকের কারণে আজকে এই বড় বিশাল এক দুর্ঘটনা আমাদের ফ্যামিলির মাঝে বয়ে গেল। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবে গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দেশের সিলিন্ডার গ্যাস। কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকার সুযোগে খুচরা বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন ভোক্তার কাছ থেকে। এই অবস্থায় বিদ্যুৎ বা পাইপলাইন গ্যাসের মতো গৃহস্থালী জ্বালানি এলপিজির জন্য এমআরপি নির্ধারণের উদ্যোগ নেয়ার দাবি ভোক্তা ও এলপি গ্যাস ব্যবসায়ীদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের প্রতিবেদনে।
দ্রুত নগরায়ন এবং প্রচলিত জ্বালানি উৎস কমে আসায় দিন দিন চাহিদা বাড়ছে এলপি গ্যাসের। তবে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকা এবং সিলিন্ডার গ্যাসের উচ্চ মূল্যের কারণে এখনও এ সুবিধার বাইরে বৃহৎ জনগোষ্ঠী। বাজার ঘুরে দেখা গেছে 12 কেজির এলপি গ্যাসের দাম 1100 থেকে 1265 টাকা। তবে সরকার নির্ধারিত মূল্য না থাকায় খোদ রাজধানীতেই 12 কেজির জন্য ভোক্তাদের গুনতে হচ্ছে 1500 টাকারও বেশি। লাস্ট যেটা কিনেছি সিলিন্ডার, ওটার প্রাইস পড়েছে প্রায় 1500 টাকা, কিন্তু আগে আমরা যখন দুই এক মাস আগে আমরা কিনেছি এটা 1600 টাকা দিয়ে। এই সমস্ত মালগুলো আগে আমরা যে রেটে পাইছি এখন একটু কমছে। 12 কেজি গ্যাসের দাম বর্তমান 1150, 1200। প্রাইসটা একটা না থাকে তাহলে দেখা যায় আসলে এটার দাম পড়তি না বাড়তি এই জিনিসটা বোঝা যাচ্ছে না। দিন দিন জিনিসের দাম বাড়তেছে, যদি এই গ্যাসের দামটা আরো কমে আসে তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। দেশে বর্তমানে প্রায় 1,10,000 টন এলপিজির চাহিদা পূরণে বাজারে রয়েছে 7 থেকে 8টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, চাহিদার চেয়ে এসব প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও কেবল উচ্চ মূল্যের কারণে বাড়ছে না ভোক্তার সংখ্যা। আর এজন্য এলপিজি সংশ্লিষ্ট খাতে কর মওকুফ এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়ার পরামর্শ তাদের। যেহেতু কোনো এমআরপি নেই, সো গ্রাহক কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারছে না। যখন প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপ করে, যেমন এখন ড্রপ করেছে গত কয়েক মাসে, অটোমেটিক্যালি কিন্তু এটা মার্কেটে অ্যাডজাস্ট হয়। গভর্নমেন্ট যেটা করতে পারে 6 মাসের জন্য একটা প্রাইস রেঞ্জ করে দিবে, যেটা মিনিমাম এত হবে, ম্যাক্সিমাম এত হবে। তবে গৃহস্থালী জ্বালানির চাহিদা পূরণে সম্ভাবনাময় এ খাতে সরকারি উদ্যোগেরও তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ব্যবসাটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে ভারসাম্য রেখে করতে হবে এবং পারফেক্ট কম্পিটিশন এনশিওর করতে হবে। দাম নির্ধারণের বিষয়টি রেগুলেটরি কমিশনের কাছে আসতে হবে। তবে এলপিজি ব্যবহার জনপ্রিয় করতে দাম কমানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরকারকে নিয়মিত সিলিন্ডার পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ তাদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, এদের 5 ভাগের 1 ভাগ কিশোরী। সচেতনতার অভাবে যাদের অনেকেই বয়ঃসন্ধিকাল পার করছেন নানা সমস্যায়। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমাদের মতো দেশে সাধারণত 11 বছর থেকে 19 বছরের মাঝামাঝি সময়কে কৈশোর বলা হয়ে থাকে। এ সময় তাদের শারীরিক পরিবর্তন হয়ে মেয়েদের শুরু হয় ঋতুস্রাব। অজ্ঞতার কারণে তারা তাদের শরীরের যথাযথ পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন না। এতে নানা ধরনের অসুখের শিকার হচ্ছেন তারা। তারপরও পারিবারিকভাবে মা ছাড়া আর কারো সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই বলে জানালেন কুড়িগ্রামের এই কিশোরীরা। আমাদের এই বয়সে অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু আমরা আমাদের মাকে ছাড়া অন্য কাউকে বলতে পারি না। মারা বলে এটা অত কিছু না, এটা স্বাভাবিক একটা জিনিস, কিন্তু স্বাভাবিক জিনিস এটা তো আমাদের সমাধান চাই। পারিবারিক এবং সামাজিকভাবে গুরুত্ব দিয়ে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো দূর করা সম্ভব বলে জানালেন অভিভাবকরা। আমাদেরও মাদের কাছ থেকে যেটুকু আমরা শিখছি, তাতে আমরা আমাদের শারীরিক অবস্থা আমরা সুস্থ রাখতে পারি নাই। এখন আমরাও মা হয়েছি, আমাদের বাচ্চারা আছে, তাদেরকে এখন এরকম শিখাইতে পারিনি। এদিকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়গুলোর পাঠ্য বইয়ে বয়ঃসন্ধিকাল বিষয়ে অধ্যায় সংযোজন করা হলেও তা খোলামেলা ভাবে পড়ানো হয় না বলে জানালেন এই শিক্ষার্থীরা। কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে আমার, আমি তো সেটাকে মাকেও বলতে পারি না, স্কুলে আমাদের এই বিষয়ে শেখানো হয় নাই। আমাদের শারীরিক শিক্ষা একটা অধ্যায় আছে বয়ঃসন্ধিকাল, আমাদের স্কুলে খোলাখুলি ভাবে পড়ানো হয় না। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা দাবি করলেন, তার বিদ্যালয়ে ছেলেমেয়েরা একসাথে লেখাপড়া করে, এজন্য খোলামেলা ভাবে অধ্যায়টি পড়ানো হয় না, বাড়িতে পড়ে নিতে বলা হয়। আমরা ওদেরকে বলি যে তোমরা এটা বাসায়, মানে আমরা খোলামেলা ভাবে ওদের সাথে আলাপ করি না, বলি যে এটা বাসায় পড়ে নিও। বয়ঃসন্ধিকাল নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় বলে মনে করেন চিকিৎসকরা। শারীরিক পরিবর্তনের ফলে কিছু কিছু পরিবর্তন যেটা আসে, এইটা নিয়ে অজ্ঞতার ফলে পরবর্তীতে এটা তার শরীরের উপর এবং মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং যেটাকে তাকে বয়ে বেড়াতে হয় দীর্ঘদিন পর্যন্ত। বয়ঃসন্ধিকাল নিয়ে পরিবার ও স্কুলে খোলামেলা কথা হলে কিশোরীদের জন্য আতঙ্কের না হয়ে বিষয়টি আনন্দের হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, কুড়িগ্রাম। পবিত্র ঈদুল আজহার ছুটি উপভোগ করতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এই মুহূর্তে মিরপুরের চিড়িয়াখানায় আছেন রিপোর্টার জাফর সাদিক, চট্টগ্রামের ফয়েজ লেকে হাজরা শিউলি এবং সিলেটের ড্রিমল্যান্ড পার্কে ইকরামুল কবির। বিনোদন কেন্দ্রের খবর জানাতে শুরুতে চলে যাচ্ছি জাফর সাদিকের কাছে। জাফর, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন?
সজল, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আজ সকাল থেকে মিরপুর চিড়িয়াখানায় আছি। তো এখানে আসার পর যেটি দেখলাম যে লক্ষাধিক দর্শনার্থী কিন্তু আজকে ঈদের তৃতীয় দিনে মিরপুর চিড়িয়াখানায় এসে জড়ো হয়েছেন এবং তারা ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন পশু পাখি এবং বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু তারা দেখছেন। তো সজল, আমরা যেটা জেনেছি যে 187 একর জমির উপর স্থাপিত মিরপুর চিড়িয়াখানা 1974 সালের 23 জুন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং এই চিড়িয়াখানায় বর্তমানে 140 প্রজাতির প্রায় 2644টি প্রাণী আছে এবং একই সাথে এর মধ্যে 115 প্রজাতির আছে হচ্ছে স্থলজ প্রাণী, যার মধ্যে 1718টি প্রাণী আছে এবং 25 প্রজাতির প্রাণী আমরা জেনেছি যে অ্যাকুরিয়ামে সংরক্ষণ করে দর্শনার্থীদের জন্য দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং এই 25 প্রজাতির যে অ্যাকুরিয়ামে সংরক্ষিত প্রাণী, এগুলোর মধ্যে আছে 926টি প্রাণী। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকে দর্শনার্থীরা সব বয়সের সব ধরনের নারী পুরুষ থেকে শিশু থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আজকে আমরা এখানে দেখছি যে দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা সময়টাকে উপভোগ করছেন। তো আমরা যেটা দেখেছি যে মূলত ঈদের এই ছুটিটা কাটাতে এই চিড়িয়াখানাতে যে দর্শনার্থীরা ভিড় করেছেন তাদের আগ্রহের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢুকতেই যে বানরের খাঁচা সেটি, এবং একই সাথে আমরা দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে ভাল্লুক, উল্লুক থেকে অন্যান্য যে ইমু পাখি এবং বিভিন্ন প্রজাতির যে প্রাণী আছে সেগুলোর প্রতিও দেখেছি দর্শকদের তুমুল আকর্ষণ আছে। এখন যেটি দেখতে পাচ্ছেন আপনি সজল, এটি হচ্ছে চিত্রাহরিণী এবং এই চিত্রাহরিণীর খাঁচার সামনেও কিন্তু দর্শকদের একটা বড় ধরনের ভিড় আমরা দেখতে পেয়েছি। তো সবকিছু মিলিয়ে চিড়িয়াখানার কিউরেটর আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে রোববার মূলত সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার পরও দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু মূলত আজকের দিনটিতেও দর্শকদের জন্য চিড়িয়াখানা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং গতকালকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আমরা যেটা জেনেছি যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত চিড়িয়াখানায় প্রায় লক্ষাধিক দর্শনার্থী প্রবেশ করেছিল। তো আজকেও একইভাবে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক দর্শনার্থী চিড়িয়াখানা ভ্রমণ করে দেখছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন এবং একই সাথে চিড়িয়াখানার পরিবেশ নিয়ে তাদের মধ্যে সন্তুষ্টি ছিল। তবে শুধু একটি বিষয় লক্ষণীয় যে চিড়িয়াখানায় কিন্তু বলা হয়ে থাকে 190 প্রজাতির প্রাণী, কিন্তু আমরা এসে দেখলাম যে প্রায় 50 প্রজাতির প্রাণী কিন্তু এখানে কম আছে এবং একই সাথে এখানে কিন্তু আরেকটি বিষয়ে দর্শনার্থীদের অভিযোগ আছে যে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, বিশেষ করে খাওয়ার পানির ব্যবস্থাপনা নিয়ে তাদের কিছুটা অভিযোগ আছে। তো সবকিছু মিলিয়ে চিড়িয়াখানার যে ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক সময়ে যে চিড়িয়াখানার দোকানগুলো ছিল সেগুলোর হয়রানি বন্ধ হওয়াতে দর্শনার্থীরা অনেকটাই খুশি। তো এখন আমি চলে যাচ্ছি চট্টগ্রামের ফয়েজ লেকে, সেখানে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউরি, সেখানকার ঈদ বিনোদনের খবর জানাবেন তিনি। হাজেরা। ধন্যবাদ জাফর। ঢাকার মতো কিন্তু চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো ঈদ বিনোদনের জন্য দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং সকাল থেকে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে আসছেন দর্শনার্থীরা এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি নগরীর ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে সি ওয়ার্ল্ডে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিনোদন প্রেমীরা তাদের বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে এখানে। বিশেষ করে আজকে কিন্তু চট্টগ্রামে বেশ গরম পড়ছে এবং আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী আজকে চট্টগ্রামে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমের মধ্যে কিছুটা স্বস্তি পেতে নানা বয়সী নারী পুরুষ শিশু কিশোর সবাই ছুটে এসেছেন এই ফয়েজ লেকে এবং ফয়েজ লেকের এই ঈদ বিনোদন উপলক্ষে কিন্তু তারা বিভিন্ন ধরনের আয়োজন রেখেছেন এবং যে সি ওয়ার্ল্ড সেখানে কিন্তু 3টি জোন ভাগ করা হয়েছে। কিডসদের জন্য একটি আলাদা একটি জোন রয়েছে, ড্যান্সিং জোন রয়েছে এবং এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে ওয়েভ পুল। এখানে ঢেউয়ের তালে তালে নেচে গিয়ে তাদের নানা বয়সী বিশেষ করে কিশোর, তরুণ তরুণী এবং শিশুরা বেশ মজায় মেতেছে এবং তাদের আনন্দ বলা যায় যে অনেকটা বাঁধ ভাঙা, সেখানে কোনো বাঁধন নেই এবং তারা ডিজেদের মিউজিকের শো এবং মিউজিকের তালে তালে তারা এখানে নানা ভঙ্গিতে নানাভাবে তারা নেচে গিয়ে এই সময়টুকু উপভোগ করছে। কেউ টিউবে ভেসে বেড়াচ্ছে পানির মাঝে, কেউ বা তাদের বাচ্চাদেরকে নিয়ে টিউবের মধ্যে আনন্দ করছে এবং কেউ দেখছি ফটো সেশনও করছে অনেকে এবং তাদের আসলে এখানে বলা যায় যে এই পানিতে নামার পর মনে হচ্ছে না কারোরই কোনো ধরনের তাদের আর কোনো ধরনের বাঁধন নেই। বিশেষ করে কিশোররা দল বেঁধে বেশ মজা করছে। এছাড়া এখানে কিন্তু আয়োজকরা আপনার এই ঈদ বিনোদন উপলক্ষে বেশ কিছু ব্যবস্থা রেখেছে। বিকেলবেলা এখানে মিউজিক শো, গেম শো এবং কালচার সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো বেলা যত বাড়ছে ততই যেন এখানে দর্শনার্থীদের ভিড় বেড়ে চলছে এবং আমরা দেখতে পেয়েছি যে 3-4 বছর শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এখানে আসছেন ঈদের আনন্দ উপভোগ করতে এবং এই গরমের মধ্যে তারা এই পানিতে নেমে বেশ মজা করছেন এবং পতেঙ্গা সমুদ্র সৈকত বা কক্সবাজার সমুদ্র সৈকতে যেভাবে দেখা যায় যে বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে, ফয়েজ লেকের এই সি ওয়ার্ল্ডে সেরকম আনন্দে মেতে উঠেছে বিভিন্ন বয়সী নারী পুরুষ, কিশোর কিশোরী এবং তরুণ তরুণী। তো
বলা যায় চট্টগ্রামের সবগুলো বিনোদন কেন্দ্রই কিন্তু দর্শনার্থীদের এখন উপচে পড়া ভিড়। এখন আমরা সিলেটের বিনোদনের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ইকরামুল কবির কাছে। ধন্যবাদ শিউলি। চট্টগ্রামের মতো সিলেটেও ঈদ বিনোদনের উচ্ছ্বাস দেখা দিয়েছে সর্বত্র। আমি যেখানে দাঁড়িয়ে আছি ড্রিমল্যান্ড পার্কে, দুপুরের পর থেকে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। এখানে নারী, পুরুষ, শিশু সব স্তরের সব শ্রেণীর মানুষ এখানে জড়ো হয়েছে তাদের উচ্ছ্বাস প্রকাশ করার জন্য, ঈদের বিনোদন প্রকাশ করার জন্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি দুপুরের পর থেকে আমরা এখানে এসেছি দুপুর 12টার সময়। এই দুপুর 12টার পর থেকে আমি দেখেছি প্রত্যেকটি রাইডসে এই ধরনের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। যে উচ্ছ্বাসে নারী, পুরুষ এবং শিশুরা যোগ দিয়েছে যে ওয়াটার পার্কগুলোতে, কারণ আজকে সিলেটে বেশ গরম পড়েছে। সে কারণে যে ওয়াটার পার্ক যেইগুলো আছে, যে 3টা এখানে রাইডস রয়েছে এবং এই 3টা রাইডস এবং 4টি ছোট একটা রাইডস আছে, এই সব কিছু মিলে 4টা রাইডসে বিপুল সংখ্যক আমি দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা এসছে উপভোগ করার জন্য, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য, বিনোদন প্রকাশ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা আছে এখানে তারা শুধু সিলেট নগরীর নয়, এই যে এই পার্কটি এটা একটা উপজেলায়, এই একটা উপজেলায় একটি পার্ক, এটা গোলাপগঞ্জ উপজেলা লীলাপুর একটা পার্ক। এই পার্কে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলা থেকে, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এবং সিলেটের বাইরেও জেলা থেকে এখানে এসেছে তারা বিনোদন প্রকাশ করার জন্য, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এখানে বিভিন্ন স্তরের মানুষ এসেছে, শত শত মানুষ এখানে একসাথে জড়ো হয়েছে। আমরা দেখেছি যে তারা এখানে আসার পরে তারা সবাই একটি মিতালি গড়ে তুলেছে। তারা কোনো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। এখানে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে তারা একত্রে জড়ো হয়েছে। এখানে এসে তারা একসাথে মিলিত হয়েছে ঈদের আনন্দ প্রকাশ করার জন্য। আপনাদের এইভাবে এখানে পার্ক কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে এই পর্যন্ত প্রায় 1000-এর মতো দর্শনার্থী এখানে ঢুকেছে এবং এইখানে যেগুলো শুষ্ক পার্ক রয়েছে, অন্যান্য পাশের পার্ক যে রাইডসগুলো রয়েছে, সেই রাইডসগুলোতে তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। সবার যেন দৃষ্টি এসে এই রাইডসের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। যে ওয়াটার পার্কের যে রাইডস রয়েছে 4টি রাইডস, এই রাইডসের মধ্যেই সবার সীমাবদ্ধ রয়েছে। এবং আপনার এখানে এই যে পার্ক ড্রিমল্যান্ড পার্কে রয়েছে 19টি রাইডস রয়েছে। 19টি রাইডসের মধ্যে এই 4টি রাইডস ছাড়া বাকি 15টি রাইডসে আমরা দেখেছি যে 15টি রাইডসে তেমন কোনো দর্শনার্থী বা তেমন কোনো লোকজনকে আমরা দেখতে পারিনি। সবার যেন আনন্দ প্রকাশ করছে পানির সাথে, মিতালি করছে পানির সাথে, আনন্দ প্রকাশ করছে পানির সাথে এবং তারা এই গরমে পানির সাথে মিতালি করে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে, ঈদের বিনোদন প্রকাশ করছে। সজল, এই ছিল সিলেটের ড্রিমল্যান্ড পার্কে ঈদের বিনোদন প্রকাশের সর্বশেষ খবর। দর্শক, রাজধানী চিড়িয়াখানা থেকে জাফর সাদিক, চট্টগ্রাম থেকে হাজিরা শিউলি এবং সিলেটের ড্রিমল্যান্ড পার্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইকরামুল কবির। তারা জানাচ্ছিলেন ঈদে উচ্ছ্বসিত মানুষের বিনোদনের খবর। ব্রিটেনে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে পুরোপুরি হার্ডলাইনে এখন ব্রিটিশ সরকার। অবৈধ অভিবাসী গ্রেপ্তারে আগে যেখানে শুধু রেস্টুরেন্টে সাঁড়াশি অভিযান চলত, এখন অতর্কিতভাবে এই অভিযান চলছে ব্যস্ততম রেল স্টেশন ও বাসাবাড়িতেও। ব্রিটিশ হোম অফিসের এই টার্গেট এখন বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডন। গ্রেপ্তারের পর অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে 50 কোটি পাউন্ডের কর্মসূচি ঘোষণা করেছে সরকার। তাই বেশ আতঙ্কে রয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটি। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ভোর সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে তৎপর ব্রিটিশ হোম অফিস। অঘোষিতভাবে এই অভিযানের অন্যতম প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন। রেস্টুরেন্ট থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানও বাদ যাচ্ছে না অভিযানের তালিকা থেকে। এমনকি অবৈধ অভিবাসীদের অবস্থান শনাক্ত করে গভীর রাতে, বাসাতে এবং দিনের বেলায় রাস্তাঘাটও এই অভিযান অব্যাহত রয়েছে। ফলে এক ধরনের আতঙ্কে রয়েছে পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে ইস্ট লন্ডন এরিয়া যারা আছি আমরা আসলে খুবই আতঙ্কের মধ্যে আছি। আসলে রাস্তা চলাফেরা যে করি আমরা, কখন যে রেড দেয় আমরা একটা বইয়ের মাঝে আছি।
ব্রিটেনের অবস্থানরত হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর বিমান ভাড়া করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে 50 কোটি পাউন্ডের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসী দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পুরোপুরি হার্ডলাইনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। We do have a real challenge of cracking down on illegal migration. অভিবাসীদের ধরপাকড় করে তাদের দেশে পাঠানো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। Home Office's work in this Parliament. কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসে অবৈধ অভিবাসী গ্রেপ্তার হলে সেই প্রতিষ্ঠান মালিককে বাংলাদেশি অর্থে প্রায় 25 লাখ টাকা জরিমানা করা হয়। এই কারণে অবৈধ অভিবাসীদের নিয়োগের ক্ষেত্রে অনেকটাই সতর্ক অবস্থানে মালিক পক্ষ। যদি কোনো লোক কাজের জন্য আসে, যদি সেই ইলিগেল হয় তাহলে ওর কাগজপত্র দেখতে হয়, কাগজপত্র হোম অফিসে পাঠাইতে হয়। যদি আমাদের ভুলের কারণে সে ইলিগেল ধরা পড়ে তাহলে আমরা 20,000 পাউন্ড ফাইন করব। বেশ কয়েক মাস আগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল ও এর আশেপাশের এলাকার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য সতর্ক বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। গত বছর 12,645 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রিটিশ সরকার। তবে 2014 সালের আগের 10 বছরে এই সংখ্যা ছিল 21,000। আর এই পরিসংখ্যান থেকে সহজে বোঝা যায় ব্রিটিশ সরকার প্রধান ডেভিড ক্যামেরন অবৈধ অভিবাসী দমনে কতটুকু হার্ডলাইনে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে বহু হাজির মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে তেহরানের বিরুদ্ধে এই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছে রিয়াদ। অবিলম্বে ইরানকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবেইর। এদিকে মিনায় হজে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 769 জন হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালিহ। শনিবার হজের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে এহরাম খুলে সাধারণ পোশাক পরেন হাজিরা। ঈদের তৃতীয় দিনের তাওয়াফ বা বিদায়ের আনুষ্ঠানিকতা ঠিকঠাক সম্পন্ন করতে পেরে মহান আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্টি জানালেন তারা। আল্লাহর মেহমান হিসেবে এখানে এসে ঠিকঠাক হজ পালন করতে পেরেছি। অনেকেই হজে তাদের স্বজনদের হারিয়েছে। আমি ও আমার স্ত্রী সেই অর্থে সৌভাগ্যবান। হজ সমাপ্তির এই সময়ে হাজিদের মৃত্যুতে শোক জানালেন অনেকেই। এরই মধ্যে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হজের সময় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 769 জন হয়েছে। নিহতদের অনেকের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি বলেও জানালেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালিহ। অনেকেই আমাদের কাছে নিখোঁজ আত্মীয় স্বজনদের খুঁজতে আসছেন। আমরা তাদের সব ধরনের তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। যারা দুর্ঘটনায় মারা গেছেন তাদের অনেককেই যার যার পরিবারের কাছে হস্তান্তর করেছি আমরা। হজে এত মানুষের মৃত্যুর দায় কোনোভাবেই সৌদি সরকার এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডার শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি আরো বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক বিশ্বে হস্তক্ষেপ প্রয়োজন। হজ দুর্ঘটনার জন্য সৌদি আরবকে পুরো বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ধরনের পাল্টা বক্তব্য দেওয়ার মাধ্যমে ইরান হজ দুর্ঘটনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছে সৌদি আরব। জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে বক্তব্য রাখেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীও। এটা রাজনীতি করার সময় নয়। আমরা হজ দুর্ঘটনা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং এই তদন্ত যাতে স্বচ্ছ হয় সেদিকে আমরা সর্বাত্মক খেয়াল রাখছি। এই অবস্থায় উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে যারা হজ নিয়ে রাজনীতি করতে চাইছে তাদের অবিলম্বে তা বন্ধ করা উচিত। একই অনুষ্ঠানে হজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে হজ দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করে একে ঠেকানো কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ। শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে তিনি আশ্বাস দেন, এই দুর্ঘটনার জন্য কেউ দায়ী নয়। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বাংলাদেশ সফর স্থগিতের বিষয়টি দেশটির গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা টেলিফোনে কথা বলেছি অস্ট্রেলিয়ান নিবাসী ক্রীড়া বিশেষজ্ঞ সালেক সুফির সঙ্গে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল হঠাৎ করে একটা সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারকে আগামী মাসে 2টো টেস্ট ম্যাচ সিরিজ খেলতে। সেই প্রোগ্রামটা তারা স্থগিত করেছে। বাংলাদেশে থাকা ওদের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড থেকে ওরা কিছু সিকিউরিটি অ্যালার্ট পেয়েছে যে বাংলাদেশে এই মুহূর্তে নাকি অস্ট্রেলিয়ান টিম বা অস্ট্রেলিয়ানদের বাংলাদেশে যাওয়া খুব একটা সেফ না, এবং এই থ্রেটের মধ্যে এটাও এসেছে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী নাকি অস্ট্রেলিয়ান ইন্টারেস্টে বাংলাদেশকে স্ট্রাইক করবে। ভারত, পাকিস্তান বা আফগানিস্তান সেই তুলনায় বাংলাদেশের সিকিউরিটি বর্তমান পরিস্থিতি অত্যন্ত সুসংহত। বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রমাগত কতগুলি উল্লেখযোগ্য সিরিজ জয় করেছে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে যত বাঙালিরা আছে তারা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সাথে এই সিরিজটা হোক, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হোক, সেটা দেখার অপেক্ষায় আছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশা নিয়ে যে উদ্বেগ তার কোনো ভিত্তি নেই। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, এদেশে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো কোনো জঙ্গি নেই। এই পর্যন্ত বাংলাদেশে সেই ধরনের জঙ্গি যেটাকে আসল টেরোরিস্ট অ্যাটাক বলে, যেটা পাকিস্তানে হয়, আফগানিস্তানে হয়, সেগুলি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। আমরা কিন্তু সবই কন্ট্রোলে রেখেছি। ক্রিকেট আমাদের একটা প্রিয় খেলা। এইখানে কোনো টেরোরিস্ট এইখানে কোনো রকম আত্মপ্রকাশ করতে পারবে না। আমরা সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় ঈদের তৃতীয় দিনে কেনা বেচার ব্যস্ততা নেই পোস্তায়। লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহের পরিমাণ কিছুটা কম, বলছেন ব্যবসায়ীরা। বেঁধে দেওয়ার সময়ের পরও রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে পশু বর্জ্য অপসারণ। 27 ঘন্টার মধ্যে কাজ শেষ করার দাবি মেয়র আনিসুল হকের। এখনো পুরোপুরি শুরু হয়নি ঢাকা ফেরা। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। বাস, ট্রেন, লঞ্চে ভিড় অনেকটাই কম। অফিস পাড়ায় চলছে ঈদের শুভেচ্ছা বিনিময়। টেকসই সমতা ভিত্তিক উন্নয়নে ধনী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান শেখ হাসিনার। টেলিযোগাযোগ খাতে পেলেন ITU অ্যাওয়ার্ড। এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল এখন ঢাকায়। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক। নিরাপত্তার ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়ার দাবি ভিত্তিহীন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।